নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলাই নেই, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। চোপড়া, আরিয়াদহ। এই সমাজে, এই রাষ্ট্রে অপরাধ হবে না, জখম, খুন, রাহাজানি হবে না, এই গ্যারান্টি কোন সরকার দিতে পারে? কিন্তু অশান্তি শেষ হবে, রাজনৈতিক খুন খারাপি হবে না, এই প্রতিশ্রুতি দিয়েই তো মমতার সরকার এসেছিল। সে তো দেশের সব সরকারই এই প্রতিশ্রুতি দেয়। মণিপুর থেকে উত্তরপ্রদেশ সরকার এই প্রতিশ্রুতি দিয়েই তো এসেছে। তাহলে সেই প্রতিশ্রুতি পালন করা উচিত, তাই না? নিশ্চয়ই। বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কারণে এই অপরাধগুলো হয়। এগুলো হবে না এই গ্যারান্টি তো কেউই দিতে পারে না। কিন্তু এর পেছনে রাজনীতি তো আছেই, সেটাই তো গন্ডগোল। রাজনীতি ও সমাজ বা রাষ্ট্র বহির্ভূত কিছু নয়। যেটা করা সেটা হচ্ছে রাজধর্ম, মানে পুলিশ গ্রেফতার করবে, সঠিক বিচার হবে। সেটাই তো প্রশ্ন, সেটা কি হচ্ছে? না, হচ্ছে না তো। এতগুলো লোক স্বঘোষিত বাবাজির ডাকা সভায় গিয়ে মারা গেল, সেই বাবাজির নাম এফআইআর এ নেই। আরে বাবা, আমি তো বাংলার কথা বলছি। এই এক তোমাদের অভ্যেস, তোমাদের কিছু বললেই এই উত্তরপ্রদেশ, মণিপুর। আরিয়াদহে কি হলো সেটা বলো। বেশ, তাহলে শোন। চোপড়াতে মূল অভিযুক্ত সহ তার চাকরেদরা ধরা পড়েছে। আরিয়াদহতেও তাই। তোর জন্য এবং আমাদের দর্শকদের জন্য রইল প্রতিবেদন। খাস কলকাতা লাগোয়া আরিয়াদহে গণপিটুনি, মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনা জানিয়ে তোলপাড় পড়ে যায়। মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? শাসক ঘনিষ্ঠ বলেই কি গড়িমসি? তর্ক বিতর্ক চরমে ওঠে। এই পরিস্থিতিতে 4 দিন পরে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল মূল অভিযুক্ত। বুধবার রাতে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে তাকে পাকড়াও করল বেলঘরিয়া থানার পুলিশ। সূত্রের খবর, কোথায় ছিল জয়ন্ত? ঘটনার পর উত্তরবঙ্গে আত্মগোপন করে জয়ন্ত সিং গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে গিয়ে গা ঢাকা দেয়। টাকা শেষ হওয়ায় কলকাতায় ফিরে আসে। বুধবার রাতে বরানগর আইএসআই এর সামনে কোনো এক পরিচিতের সঙ্গে দেখা করতে যায় জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। কেন গ্রেপ্তার করতে সময় লাগলো? 4 দিন কার ছত্রছায়ায় ছিল জয়ন্ত? জয়ন্ত সিং এর গ্রেপ্তারি নিয়ে শাসক দলকে নিশানা করে বিরোধীরা। আরিয়াদহে গণপিটুনির ঘটনা নিয়ে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ শাসক শিবির। এরই মধ্যে শাসক দলের বেশ কয়েকজন নেতা সাংসদদের সঙ্গে জয়ন্ত সিং এর ছবি প্রকাশ্যে আসে। সৌগত রায়, মদন মিত্রের মতো নামের সঙ্গে ধৃত জয়ন্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। রবিবার রাতে আরিয়াদহে রাস্তার ওপরে মা এবং ছেলেকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত মা এবং ছেলে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। আবার নতুন করে রাজ্যপালকে নিয়ে বিতর্ক শুরু করে দিল তৃণমূল সরকার। কেন? নতুন কি হয়েছে? যা চলছিল তাই তো চলছে। রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, তার কোনো রক্ষা কবচ থাকবে না? যে পারবে তার নামে মামলা ঠুকে দেবে? ও, তাহলে হুল ঠিক জায়গাতেই ফুটেছে। শোন তাহলে বলি, রাজ্য সরকার কিছু করেনি। যে মহিলা অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল তার সঙ্গে অশালীন আচরণ করেছেন, সে গেছে সুপ্রিম কোর্টে, রাজ্যপাল যায়নি। ওসব সবাই বোঝে, মহিলা যা বলবে তাই শুনে নিতে হবে। হ্যাঁ, দেশের সাধারণ আইন বলছে যদি কোনো মহিলা শ্লীলতাহানির অভিযোগ তোলেন তাহলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে। কিন্তু উনি রাজ্যপাল, সেই কথা মাথায় রাখতে হবে। মাথায় রেখেছে বলেই তো উনি হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, না হলে তো লকআপে থাকতে হতো। তাই হয়? একজন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করবে আর রাজ্যপালকে লকআপে ঢুকিয়ে দেবে? দেশের আইন তাই বলছে। যেহেতু রাজ্যপালের কাছে আইনি রক্ষা কবচ আছে, তাই তাকে গ্রেফতার করা যাচ্ছে না। এবং সেই মেয়েটি ওই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেছে। দেখুন আমাদের প্রতিবেদন। শ্লীলতাহানির বিচার চেয়ে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন। শীর্ষ আদালতে রিট পিটিশন জমা রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর। ঘটনার সূত্রপাত 2রা মে 2024। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় মামলা। আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো?
অভিযোগের পরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। শাসক রাজ্যপাল দ্বন্দ্ব চরমে ওঠে। রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী, পাল্টা মানহানির মামলা রাজ্যপালের। কিন্তু এর মধ্যেই ঘটনা নিয়ে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিযোগকারী মহিলা। রিট পিটিশন দাখিল করেছেন তিনি। এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী, কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় সরাসরি কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। পরবর্তীতে হাইকোর্টে তদন্তেও স্থগিতাদেশ দেয়। রাজ্যপালের রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। সংবিধানের 361 নম্বর ধারায় রক্ষা কবচের গাইডলাইন এবং সীমারেখা নির্ধারণের আবেদনও সুপ্রিম কোর্টে জানিয়েছে মহিলা। তদন্তের ভার কলকাতা পুলিশকে দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশের মাধ্যমে তাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশেরও আবেদন জানিয়েছেন রাজভবনের মহিলা কর্মী। অভিযোগকারীর দাবি, রাজ্যপাল তাঁর পরিচয় জানানোয় তাঁর যে সম্মানহানি হয়েছে, রাজ্য সরকারকে সে বিষয়ে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হোক। বুধবারই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। পদ্ধতিগত ত্রুটির জন্য মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করার নির্দেশ দেয় হাইকোর্ট। যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাঁদের মামলায় যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। অনুমতি দেন বিচারপতি রাও। 10 জুলাই শুনানির সম্ভাবনা। এরই মধ্যে প্রায় সপ্তাহখানেক পর দিল্লি থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল। কলকাতা বিমানবন্দরে নেমে কোনো বিষয়ে মুখ খোলেননি রাজ্যপাল। কিন্তু যাই বলো দিদি, এই বুলডোজার চালানোটা খুব খারাপ। এতদিন ধরে টাকা পয়সা নিয়ে হকার বসিয়ে এখন বুলডোজার চালাচ্ছে। একমত, খুব অন্যায়। কিন্তু যা শুরু হয়েছিল তা থেমেছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন 1 মাসের মধ্যে বেআইনি স্ট্রাকচার ছেড়ে চলে যান, হকারদের একটা ব্যবস্থা হোক। বলেছেন, কিন্তু বুলডোজার তো চলছে। আমাদের খবরেই দেখানো হয়েছে। বলার পরেও বোলপুরে বুলডোজার চালাচ্ছে। আরে বলেছি তো, সেটা অন্যায় হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো একতরফা ভাবেই সে অভিযান থামিয়ে দিয়েছেন। তাই নাকি? আসলে দিদি ভয় পেয়েছে। শুভেন্দুদা বলেছেন না, বুলডোজার চললে এবার আমি সামনে গিয়ে দাঁড়াবো। ব্যাস, ভয় পেয়ে গেছে। ও তাই? আচ্ছা, কাটোয়ায় ছোট রেলের জন্য রেলের জমিতে যারা 20-25 বছর ধরে বসবাস করছিল, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। তখন কোথায় ছিলেন কাথের খোকা বাবু? দেখুন আমাদের প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্পের তালিকায় আছে কাটোয়া স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা। রেল কর্তৃপক্ষের নির্দেশে শুরু হয়েছে স্টেশনের আধুনিকীকরণের কাজ, যার জেরে উচ্ছেদ শুরু হয়েছে কাটোয়া ছোট লাইন সংলগ্ন কুলি কলোনিতে। বৃষ্টির মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে দিন আনি দিন খায় মানুষদের মাথা গোজার ঠাঁই। কেড়ে নেওয়া হচ্ছে মাথার ছাদ। দিশেহারা প্রায় 50টি পরিবার। রাজ্য সরকারের তরফে ফুটপাতের হকার উচ্ছেদের সময় 1 মাস বেঁধে দেওয়া হলেও কাটোয়ায় রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল মাত্র 13 দিন। সেই মতো কয়েকটি পরিবার জায়গা খালি করলেও বৃষ্টির কারণে অন্যত্র যেতে পারেনি অনেকেই। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই সকাল 9:30 থেকে শুরু হয় বস্তি উচ্ছেদের কাজ। আরপিএফ এর বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ শুরু করে রেল কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় সামান্য মাথা গোজার ঠাঁই। গৃহহীন হয় প্রায় 60টি পরিবার। গৃহহীনদের দাবি, বৃষ্টির কারণে কর্তৃপক্ষের কাছে আর কটা দিন সময় চাইলেও তা পাননি তারা। রেলের সাফাই তাদের সূচি পূর্ব নির্ধারিত, সেই মতোই হাজির হয়েছে বিশাল বাহিনী। তাই বৃষ্টির মধ্যেই চলল জেসিবি। সরকার থেকে দেয়া হয়নি পুনর্বাসনের আশ্বাস। এদিকে বর্ষায় মাথার ছাদ হারিয়ে চিন্তার ভাঁজ বস্তিবাসীদের কপালে। ও আচ্ছা, রেলের বুলডোজার বলে শুভেন্দু বাবু সামনে না গিয়ে পেছনে লুকিয়ে আছেন। যাই হোক, আজ সময় শেষ। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গল্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে থাকতে হলে 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, রেকর্ড করুন, পাঠিয়ে দিন ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।